পূর্ব প্রস্তুতি প্রিপারেশন কিংবা পরিকল্পনা ছাড়া যেমন পরীক্ষায় সফল হওয়া যায় না, সাংসারিক ক্ষেত্রটাও ঠিক সেরকমই। পরিকল্পনা ছাড়া কোনো কাজকর্ম গুছিয়ে করা যায় না। সাংসারিক জীবনেও কিছু না কিছু পরিকল্পনা থাকে, সেই সমস্ত পরিকল্পনা না হলে সংসারটাকেও গুছিয়ে রাখা যায় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 7টা প্রায় বাজতেই চললো। সকালবেলা উঠে বাসি ঘর দোর সমস্ত কিছু আমার কিন্তু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে। বাসি কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছি। এখন জানো তো, উঠোন ঝাড় দেওয়ার ক্ষেত্রে দুটো ঝাঁটা ব্যবহার করতে হয়। যে লম্বা ঝাঁটাটা রয়েছে সেটা দিয়ে উঠোন ঝাড় দিই, আর যে ছোটো ঝাঁটাটা সরিয়ে রাখতে দেখলে এটা দিয়ে খুব ভালো করে ইটের কোনাগুলো ঝাড় দিই। কেন কি পাতা ইটের কোনাতে জমা পড়ে, ওই লম্বা ঝাঁটা দিয়ে ঠিক মতো ঝাঁট হয় না। আর ওই ছোট্ট ঝাঁটাটা দিয়ে যদি খুঁটিয়ে খুঁটিয়ে ঝাড় দিই তাহলে ইটের ফাঁক থেকে সমস্ত পাতাগুলো বেরিয়ে যায়। তাতে করে উঠোন ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। আর সব সময় সব কাজ যে ক্যামেরাবন্দি করা হয় তাও কিন্তু নয়। কিছু কাজ থাকে যেগুলো ক্যামেরার ওপারেও ঝটপট চটজলদি করে ফেলতে হয়। যাকগে, মানি প্ল্যান্টে জল দিয়েছি। আজকে এখনও চাল ধোয়ার জল দিইনি, আজকে একটু নর্মাল জলই দিয়েছি। পরে যদি সময় পাই তাহলে অবশ্যই করে চাল ধোয়া জলটা কিন্তু দেব। ওদিক থেকে সোনার জন্য দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তারপরে একটু চা করে নিলাম। সচরাচর দুধ চাটাই বেশি খাওয়া হয়, তবে বাসি দুধ থাকলে সেই দুধটুকুর চা করে ফেলি। আজকে আর গতকালকের বাসি দুধ ছিল না, তাই একটু লিকার চা করেছি। আর মুদিখানা দোকানের বাজার এখনও বাকি রয়েছে, সেই জন্য আপাতত ছেলের বিস্কুট দিয়েই সকালবেলার চা খাওয়াটা কমপ্লিট করছি। চাটুকুকে ছেঁকে নিয়ে সোজা চলে এলাম আমার ঘরের সামনে। খুব সুন্দর মিষ্টি রোদ পড়েছে, ঠান্ডার আবহাওয়া, খুব একটা গরম নেই, সেই জন্যই কিন্তু ঘরের সামনে রোদে বসেই চাটুকু খেয়েছি। এই দেখো, আগের দিনের যে পাঙাশ মাছগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি বার করে ধুয়ে লবণ হলুদ তেল সমস্ত কিছু মাখিয়ে রেখেছি। তবে জানো তো, আমরা পাঙাশ মাছের এই পিসগুলো ছোট্ট ছোট্ট করেই খাই। সেই আগের থেকে দিদাবাড়ি যখন মামা বাঁচা ছিল তখন অনেক পাঙাশ মাছ আনতো, আর সেই পাঙাশ মাছগুলো দিদা ছোট্ট ছোট্ট করে কেটে খুব সুন্দর করে বসিয়ে রান্না করতো। তবে মামা যেহেতু আর নেই, তাই পাঙাশ মাছ খাওয়ারও লোক নেই, আর আমরাও না গিয়ে আর বলতে পারি না যে পাঙাশ মাছ খাবো। যদি পাঙাশ মাছ আমরা নিই কিংবা আনি, সেই দিদার পুরানো দিনের কথাগুলো মনে পড়বে, তখন সে কান্নাকাটি করবে। তাই আমরা মাছের মধ্যে পাঙাশ মাছ খাওয়াটা বাদই দিয়ে দিয়েছি। তবে এর আগের দিন যখন আমি হাটে গেছিলাম মাছ কিনতে, আমার ছেলে খুব পছন্দ করেছিল পাঙাশ মাছ। ও নিজে বলেছিল যে ওই মাছটা নাও, সেই জন্য এই মাছটা এ বাড়িতে নিয়ে আসা আর কি। যাই হোক, এখানে গল্প করতে করতে সবজিটাকে কিন্তু কেটে নিয়েছি। আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে পাঙাশ মাছ দিয়ে আজকে রান্না করব। এই যে সুন্দর করে কেটে নিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। ওদিক থেকে চলে এলাম কলের পরে। কলের পরটা আজকে এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তবে সত্যি কথা বলতে কি, কলের পর অপরিষ্কার থাকলে মোটেই কাজকর্ম এগোয় না। তাই ভাবছি আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই, তারপর কলের পরটাকে পরিষ্কার করে নেব। টাইম কলে জল চলে এসেছে, তাই এক বালতি জল নিয়ে চলে এলাম ঘরে। আর তারপরেই দেখো, এখানে একটু শুকনো কড়াইতে জিরে ভেজে নিয়েছি। আসলে তরকারি যেমনই হোক, শেষে যদি একটু ভাজা জিরে গুঁড়ো দেওয়া যায়, আর সেটা যদি বাড়িতে ভাজা হয়, তাহলে তরকারির স্বাদও যেমন অপূর্ব হয়, তার সাথে সাথে গন্ধটাও কিন্তু সুন্দর হয়। গল্প করতে করতে জিরেটাকে আমি শিলে বেটে নিয়েছি। আর তারপরেই এই যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, টমেটো কুচি, সেই সাথে জিরে গুঁড়ো, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে এখন চিচিঙ্গা আর আলু যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ওদিকে তরকারিটাকে আমি গ্যাসে চাপিয়ে দিয়ে সোজা চলে এলাম কলের পরে। ওদিকে তরকারিটা হতে থাক, ভাবলাম যে এদিকে কলের পরটাকে পরিষ্কার করে নিই। এতে করে কি হবে, আমার একসাথে দুটো কাজই হয়ে যাবে। ওদিকে তরকারিটাও হয়ে যাবে, আর এদিকে বাইরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি ঝটপট করে নিতে পারবো। তার উপরে যতক্ষণ টাইম কলের জল থাকবে ততক্ষণ এই সমস্ত কাজকর্ম করতে কিন্তু বেশ সুবিধে হবে। তার উপরে কি করেছি জানো, বেশ কিছু জামা কাপড় কিন্তু ভিজিয়েছি, তাই একটু ঝটপট কাজ করার চেষ্টা করছি, যাতে করে টাইম কলের জল থাকতে থাকতে সমস্ত ধোয়া কাচা কমপ্লিট করতে পারি।
ওদিকে তরকারিটাকে নামিয়ে তারপর সোনার জন্য একটু আমের চাটনি বসিয়েছি। আগের দিনই তো তোমাদের বলেছিলাম যে আমার ছেলে না চাটনি খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্যই চাটনিটা রান্না করা। যদিও ও চিচিঙ্গা আলুর তরকারি দিয়ে যদি না খায় তাহলে চাটনি দিয়ে ভাত ঠিকই খেয়ে নেবে, আমার আর আলাদা করে কোনো কিছু ভাবনা চিন্তা করতে হবে না। ওদিকে গ্যাসে কিন্তু রান্না বসিয়ে দিয়ে মোটামুটি দেখেছো কলের পটটাও ধোয়া হয়ে গেল, আর তারপর যে সমস্ত টুকিটাকি থালা বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু ধোয়া হয়ে গেল। আর সেটাকেই এখন সিঁড়ির সামনে মেলে দিলাম, বাড়তি যে জলটুকু সিঁড়িতে পড়েছিল সেটাও মুছে এই যে সোজা আবার কলপারে এসে হাজির হয়েছি। আসলে কয়েকটা নাইটি, বিছানার চাদর, গামছা, সোনার একটা গেঞ্জি এগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই একটু কেচে নেব। চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, যেটা প্রত্যেক দিনই বলি, আবার কিন্তু মাঝে মধ্যে বলতে ভুলেও যাই। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সাদা নাইটিটাকে এক প্রকার ব্রাশ দিয়ে রগড়ে রগড়ে ধুয়েছি। আসলে সাদা জিনিস না ভীষণ পরিমাণে নোংরা হয়, সে জামা কাপড়ই বলো কিংবা ঘরের বিছানা, ওই যে টেবিল ক্লথ, ওটাকে তো আমি বারবার ধুয়ে উঠে আর পরিষ্কার করতে পারি না। ধোয়ার পরপরই যেন কেমন কালো কালো হয়ে যায়। সত্যি কথা বলি, এই সমস্ত মাটির ঘরবাড়িতে সাদা জিনিস মানায় না, জানো তো। তবু আমাদের না সাদা জিনিসের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আছে। দেখবে যত কালারই থাক না কেন তার মধ্যে সব থেকে আগে সাদার দিকেই বেশি নজর যায়, তাই না? আচ্ছা, এ পর্যায়ে চলো একটা কমেন্ট পড়ি। গতকালকের ভিডিওতেই রুচিকা সেন আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার কাজকর্মগুলো খুব গুছোনো, তবে আমার এই ঘরে যেন আমি খুব তাড়াতাড়ি একটা ফ্লোর ম্যাট পেতে নিই, তাতে করে কি হবে, আমার এই ছোট ছোট ফার্নিচারগুলোতে কিন্তু ধুলো ময়লা পড়বে না। হ্যাঁ দিদিভাই, অনেক দিন ধরেই ভাবছি গো যে আমার ঘরে একটা ফ্লোর ম্যাট পাতবো, তবে আমার ঘরের মেঝেটা একটু অসমান রয়েছে। ফ্লোর ম্যাট পাততে গেলে আগে একটা মিস্ত্রি নিতে হবে, আর তাকে দিয়ে মেঝেটা পুরো চটাতে হবে এবং দুলমুশ করে পুরো মেঝেটা সমান করতে হবে, তবেই কিন্তু আমি একটা ফ্লোর ম্যাট ঠিকঠাক করে সেট করতে পারবো। তার আগে কিন্তু ফ্লোর ম্যাট সেট হবে না, তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেঝেটা ঠিক করার। গল্প করতে করতে দেখো শোকেসটাকে কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আপাতত যতটুকু কলিন আছে ততটুকু দিয়ে মোটামুটি আর 2 দিন হয়তো এই স্টিলের আলনা বলো, আলমারি বলো আর শোকেসটাকে হয়তো ক্লিন করতে পারবো, তারপর কলিন পুরোই শেষ হয়ে যাবে। তবে 2 দিন পরেই ভাবছি মুদিখানা বাজার করব, তখন একেবারেই কিন্তু বাজারের লিস্টে কলিনটা লিখেই দেব, তাহলে ওই মুদিখানা বাজারের সাথে সাথে কলিনটা কিন্তু একেবারেই চলে আসবে। ওই যে ব্লগের প্রথমে বলেছিলাম যে প্রস্তুতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সাংসারিক জীবনে একটু বুদ্ধি খাটিয়ে নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তার যে কোনো ভালো বাড়িকে কিন্তু টক্কর দেবে। আর এর জন্য কোনো রূপের প্রয়োজন হয় না, একটু গুণ থাকলেই নিজের সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। যাই হোক, গল্প করতে করতে আলনাটাকে আমার মোছা হয়ে গেছে, আর তারপর তোমাদের সঙ্গে কী কী রান্না করেছি সেটাও শেয়ার করলাম। আমার চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটাও হয়ে গেছে, আমের চাটনিটাও আমার হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত কাজ গুছিয়ে চলে এলাম এই ঘরে। আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি, তবে আবার সেই সাদাতেই আমরা আটকে গেছি, জানো তো। তবে এই বিছানার চাদরটা আমার কিন্তু বিয়ের সময় দেওয়া বিছানার চাদর, যেটা আমাদের ও বাড়ি থেকে দিয়েছিল। আজ মোটামুটি বিয়ের 8-9 বছর হতে গেল, আজও পর্যন্ত কিন্তু যত্ন করে বিছানার চাদরটাকে রেখেছি। যতদিন পারবো এই বিছানার চাদরটাকে কিন্তু রেখেই দেবো। চলো আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। টাটা সবাইকে।